আপনারা শুনছেন অরুণের গল্প কথা। অরুণের গল্প কথা চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, ধানগড়ার অভিশপ্ত আমবাগান। আমরা আশাবাদী আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে একেবারে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল অরুণের গল্প কথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে আমাদের চ্যানেলের সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি আজকের নিবেদন। লেখক সৌমেন সিংহ রায়ের কলমে হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, ধানগড়ার অভিশপ্ত আমবাগান। আজও শেষবারের মতো চিৎকার করতে করতে থেমে গেল, কারণ শিয়ালটা তখন ওর গলাটা কামড়ে ধরেছে। রাজু! নিজের বন্ধুর এই নির্মম দৃশ্য দেখে ওরা দুজনে চিৎকার করে উঠল। ভয় আর বিষাদের সুর যেন মিশে গিয়েছে তাদের চিৎকারে। ওদের চিৎকারের শব্দ শুনে সেই মহিলা এইবার ওদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তোদের একটাকে তো শেষ করেছি, তোদের পালা। নিজেদের মৃত্যুর কথা শুনে ওদের দুজনের বুক শুকিয়ে গেল। অমিত, এখানে আর এক মুহূর্ত নয়, তাড়াতাড়ি চল এখান থেকে, না হলে হয়তো আমাদের অবস্থাও রাজুর মতো হবে। এরপর ওরা দুজন মিলে পিছন ফিরে ছুটতে লাগলো। তার মধ্যে শুনতে পেল পিছন থেকে ভেসে আসছে মহিলার সেই হাড় হিম করা হাসির শব্দ। খানিকটা দৌড়ানোর পর সামনে আম গাছ তলায় একটা কিছু পড়ে থাকতে দেখে অমিত বলল, এই ওটা কি পড়ে রয়েছে রে আম গাছের নিচে? কি জানি, ওই গাছে তো বিশাল উঠেছিল। তবে কি ওর কোনো ক্ষতি হয়ে গেল? এরপর কাছে যেতেই অমিত বলল, এটা তো বিশাল, কিন্তু ওর আবার কি হলো? বিশাল, এই বিশাল, তাড়াতাড়ি ওঠ, ভয়ানক কাণ্ড ঘটে গেছে, চল এই বাগান থেকে। অমিতের কথার উত্তরে বিশাল কিছু বলতে পারল না। ওরা দেখলো বিশালের পাশে খানিকটা দূরে একটা গলা কাটা বাদুড় পড়ে রয়েছে মাটিতে। সাথে সাথে সেই কাটা বাদুড়ের মাথার কথাটা ওদের মনে পড়ে গেল। এই সঞ্জয়, বিশাল কোনো উত্তর দিচ্ছে না কেন? সঞ্জয় বিশালকে নাড়াতে নাড়াতে বলল, জ্ঞান হারিয়েছে বোধহয়। বিশাল, এই বিশাল। কয়েকবার নাড়ানাড়ি আর ডাকার পর বিশাল চোখ খুলে বলল, কে কে তুমি? আমরা তোর বন্ধু। কি হয়েছে তোর? তুই এভাবে এখানে পড়ে আছিস কেন? ওই মেয়েটা, ওই বাচ্চা মেয়েটা। বাচ্চা মেয়ে? কোন বাচ্চা মেয়ে? আর কিছু বলার সুযোগ পেল না কেউ, কারণ সেই সময় পিছন থেকে মহিলার পায়ের শব্দ ভেসে আসলো। ওরা বুঝলো সেই মহিলা ওদের খুব কাছে চলে এসেছে। তাই আর দেরি না করে ওরা কোনো মতে বিশালকে ধরে তুলে নিয়ে তাড়াতাড়ি আমবাগান থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড়তে লাগলো। সেই সাথে শুনতে পেল ভয়ানক সেই মহিলার হাসির শব্দ, আর তার সাথে মিশে রয়েছে আর একটা মেয়ের হাসির শব্দ। এরপর ওরা কোনো রকমে ছুটতে ছুটতে বাড়িতে পৌঁছায়। বাড়ি পৌঁছে সেই ঘটনার কথা জানালে বাড়ির বড়রা ওদেরকে বেশ বকাবকি করে। তোরা জানিস ওই আমবাগানে যাওয়া বারণ আছে, ওখানে গেলে মানুষ আর বেঁচে ফেরে না। তবুও তোরা গেলি কোন সাহসে? এখন দেখলি তো কি ঘটলো, তোদের একটা বন্ধুর প্রাণ চলে গেল। বড়দের বারণ শুনতে কি খুব কষ্ট হয় নাকি তোদের? বড়দের এই কথার উত্তরে ওরা কেউ কিছু বলতে পারল না। যথারীতি আমবাগানের ওই বিভীষিকার মুখ থেকে বেঁচে ফিরে কারোরই রাতে আর ঘুম হলো না। সারাটা রাত আতঙ্কে
ও রাজুকে হারানোর শোকে কেটে গেল। পরের দিন রাজুর বাবা মা আমবাগানে রাজুর শরীর আনতে গেলে একটা কঙ্কাল ছাড়া আর কিছুই পেল না। কেউ যেন ওই কঙ্কালের হাড়ের গায়ে লেগে থাকা সামান্য মাংসটুকু ছিঁড়ে খেয়ে নিয়েছে। রক্তের একটা ফোঁটা অবধি মাটিতে লেগে নেই। রক্তের সামান্য ফোঁটাটুকুও মাটি থেকে চুষে খেয়ে নিয়েছে। গোটা আমবাগানটা যেন দিনের আলোতে কেমন নিস্তব্ধ প্রাণহীন হয়ে গিয়েছে। গাছগুলোর পাতা অবধি নড়ছিল না। তবে বাগানের মধ্যে যে জিনিসটা ছিল সেটা গতকালের ওই বাদুড়ের কাটা মাথা আর গাছতলায় পড়ে থাকা তার দেহ। এরপর বেশ কিছুদিন কেটে গিয়েছে। ওদের তিনজনেরই জ্বর এসেছিল। অমিত আর সঞ্জয়ের কমে গেলেও বিশালের জ্বর আর কমল না। দিন দিন ও যেন কেমন শুকিয়ে কঙ্কালসার হয়ে যেতে লাগলো। কিচ্ছু খেতে পারতো না। খেলেও তা বমি হয়ে উঠে আসতো। সারাক্ষণ মনের ভিতরে কেমন একটা ভয় কাজ করত। ধীরে ধীরে বিছানা শয্যা নিয়ে নিল। বাড়ি থেকে বেরোতে পারল না। মাঝে মাঝে অমিত আর সঞ্জয় খোঁজ নিতে আসতো। বিশালের মা নেই, ওর ঠাকুমা আর বাবা রয়েছে। বিশালের বাবা রমেন ডাক্তার ডেকেও বিশালের অবস্থার কোনো উন্নতি ঘটাতে পারল না। কিন্তু এই সব কিছুর মাঝেও যেটা বেশি ভয়াবহ ছিল তা হলো রাতের ঘুম। বিশাল রাতে ঘুমাতে চাইতো না, কারণ ঘুমিয়ে গেলেই ও ভয়াবহ এক স্বপ্ন দেখত। মাঝে মাঝে তো ওর মনে হতো যে এটা স্বপ্ন নাকি বাস্তব। ও দেখতো একটা লাল রঙের শাড়ি পরা মুখে ঘোমটা দেওয়া মহিলা ওর ঘরের মধ্যে আসতো। তারপর অন্ধকারের মধ্যে থেকে এগিয়ে এসে ওর হাত ধরে কেউ ওকে নিয়ে যেতে চাইতো ওই আমবাগানে। কি রে, আমবাগানে যাবি না? আমার মেয়ে যে তোর জন্য অপেক্ষা করছে, তাই তো তোকে নিতে এসেছি। চল চল, আমবাগানে চল চল। না না, আমি যাব না, আমি যাব না, কিছুতেই আমবাগানে যাব না, যাব না। ঘুমের মধ্যে বিশালের ওই কথা শুনে রমেন পাশের ঘর থেকে ছুটে আসতো। তারপর বিশালের মুখে সবটা শুনে রমেন বলতো আমবাগানের ভয়টা এখনো কাটেনি, তাই স্বপ্ন দেখছে বিশাল। কিন্তু সে কথা বিশালের বিশ্বাস হতো না। সবকিছু ওর কাছে সত্যি বলে মনে হতো। কি ভয়ানক! শনিবারের এক সন্ধ্যার সময় পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছে রমেন, মানে বিশালের বাবা। আস্তে আস্তে পথে ভোলার চায়ের দোকানটা পড়ে, একটা ভাঙা টিনের ছাউনির চায়ের দোকান। সেদিকে তাকিয়ে একবার ভাবলো এক কাপ চা খেয়ে যাবে কিনা, কিন্তু বড়ক্ষণেই ভাবলো বাড়িতে বিশাল রয়েছে, মা কতক্ষণ আর ওকে দেখবে। এই সকালে বেরিয়েছি, ডাক্তারবাবু আজ বাড়িতে ছিলেন না, কপালটাই খারাপ। কি রমেন দা, ওখানে দাঁড়িয়ে কেন? এক কাপ গরম চা খেয়ে যাও। এসো এসো এসো। না 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 গো, আজ থাক, ছেলেটা শরীর ভালো নেই, বাড়িতে যেতে হবে। এক কাপ চা খেতে আর কত সময় লাগবে? আসো না রে বাবা, ও আশা করো তুমি। রমেন রাস্তা পার হয়ে দোকানে প্রবেশ করে একটা ভাঙা কাঠের বেঞ্চির উপরে গিয়ে বসলো। দেখলো ও বাদেও দোকানের অন্য দুটো বেঞ্চিতে চারজন বসে গল্প করছে। তারা চারজন প্রায় সকলেই বৃদ্ধ। ভোলা এক কাপ চা এনে বলল, এই না রমেন দা, তোমার চা। কি হয়েছে তোমার ছেলে? রমেন চাটা নিয়ে তাতে এক কাপ চুমুক দিয়ে ওর ছেলে ও তার বন্ধুদের সাথে ঘটা সব ঘটনার কথা খুলে বলল ভোলাকে। কি বলো রমেন দা, ওই আমবাগানে গিয়েছিল তোমার ছেলে? সর্বনাশ, ওখানে তো হ্যাঁ, যে বলি আর, এরপর থেকে ছেলেটার শরীর ভীষণ খারাপ, কিচ্ছু খেতে চায় না, শরীরটা রোগা কঙ্কালসার হয়ে গিয়েছে। রোজ রাতেই ঘুম ভেঙে বলে, ওই আমবাগানে আর যাব না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এরপর ডাক্তার দেখিয়েও ছেলেটার মতিগতির কোনো পরিবর্তনই হয়নি।
কথাগুলো শুনে পিছনের অন্ধকারের মধ্যে থেকে একটা বয়স্ক লোক বলে উঠল, ওই আমবাগানে যারা যায় তারা আর ফিরে আসে না। যেহেতু তোমার ছেলে ফিরে আসতে পেরেছে, তাই হয়তো ওকে বারবার ডাকছে সে। কে ডাকছে? যে ওখানে থাকে, যে এতদিন ধরে এই ধান গড়া গ্রামের মানুষগুলোকে ওই পথ দিয়ে যাবার সময় শেষ করেছে। কে থাকে ওই আমবাগানে? ওই পেতনি? আচ্ছা কাকু, আপনি তো বৃদ্ধ মানুষ, আপনি কি জানেন ওই আমবাগানে ভয়াবহ ঘটনা কবে থেকে শুরু হয়েছিল? একটু জানেন কি? বৃদ্ধ একবার কিসে নিয়ে একটা বিড়ি ধরিয়ে বলতে শুরু করলেন, জানি। শোনো তাহলে, এটা অনেক দিন আগের কথা। সেদিন ছিল অমাবস্যার রাত। অন্ধকার পথ দিয়ে অমল আর ওর স্ত্রী প্রিয়া পাশের গ্রাম থেকে নেমন্তন্ন খেয়ে বাড়ি ফিরছিল। সঙ্গে ছিল তাদের ছেলে বিল্টু। কি গো, আজ তো দেখি বেশি অন্ধকার। হবেই তো, আজ যে অমাবস্যা। বাবা গো, তাহলে তাড়াতাড়ি বাড়ি চলো। শুনেছি আজকের দিনে পথে ভূত প্রেতের আমদানি হয়। সাথে আমাদের বিল্টু আছে, তার উপর তুমি এইসব বলছো। তোমার আর বুদ্ধি শুদ্ধি কিছু হবে না। এই ধমকটা খেয়ে প্রিয়া চুপ করে গেল। সত্যিই তো, এইসব কথা বলা প্রিয়ার উচিত হয়নি। নিজ মনে এই কথা ভেবে নিজেকে সান্ত্বনা দিল প্রিয়া। এরপর দুজনেই মুখ বুজে এগোতে লাগলো। পথে সামান্য হাওয়া অবধি নেই, কেবল ঝোপের ধার থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। প্রিয়ার মনে হলো রাতের এই নিস্তব্ধ পরিবেশে ওরাই যেন একমাত্র জীবিত প্রাণী। বাকিরা যেন হারিয়ে গিয়েছে অন্ধকারের কোনো এক অতল গহ্বরে। আচ্ছা, যদি এই রাতের বেলা ওরা ভূতের খপ্পরে পড়ে, তাহলে কি হবে? কথাটা ভাবার সাথে সাথেই ওর কানের কাছে একটা মহিলার চাপা কণ্ঠস্বর ভেসে এলো। কি আর হবে, তোদের মুন্ডুগুলো ছিঁড়ে রক্ত খেতে শুরু করব। কথাটা শোনার সাথে সাথে প্রিয়ার শির দাঁড়াবে একটা শীতল স্রোত বয়ে গেল। মনে হলো যেন ওর কানের কাছে এসে কোনো এক মাঝ বয়সী মহিলা কথাটা বলে গেল। চমকে উঠল প্রিয়া। তারপর ধীরে ধীরে পাশ ফিরে তাকাতেই অবাক হয়ে গেল সে। কই, ওর পাশে তো কেউ নেই।
তাহলে কথাটা বলল কে? প্রিয়ার সামনের দিকে তাকিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। তখনই দেখলো সামনের ভাঙা পাঁচিলের ওপাশে অন্ধকারের কুয়াশার মধ্যে শত বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এক আম বাগান। প্রিয়াকে ওইভাবে পাশে তাকিয়ে থাকতে দেখে অমল বলল, কি হলো? ওদিকে কি দেখছো? প্রিয়া কোনো উত্তর দিল না। হঠাৎ বাগানের ভিতর থেকে একটা মেয়েলি কণ্ঠের কান্নার শব্দ ভেসে এলো। শব্দটা শুনেই বিদ্যুৎ তরঙ্গের মতো কেঁপে উঠল প্রিয়া। প্রিয়া নিজের মনে মনে বলল, কে কে কাঁদছে? কে কাঁদছে ওই বাগানের ভিতরে? এদিকে অমলের ডাকে প্রিয়া উত্তর না দেওয়ায় অমল প্রিয়ার হাতটা ধরে নাড়িয়ে বলল, কি হলো বললে না যে? ওদিকে কি দেখছো? কি আছে ওখানে? আছে তো একটা আম বাগান। এই রাতের বেলা তুমি কি আবার আম খাবে নাকি? না, ওই আওয়াজটা। আওয়াজ? কোন আওয়াজ? ঝিঁঝির ঢাকের কথা বলছো? না, ওই কান্নার আওয়াজটা। কে যেন বাগানের ভিতরে বসে কাঁদছে। কি কান্নার আওয়াজ? কোথায় কান্নার আওয়াজ? কি যা তা বলছো? প্রিয়া অমলের কথার কোনো উত্তর না দিয়ে ভাঙা পাঁচিলটা ডিঙিয়ে বাগানের ভেতর প্রবেশ করল। পিছন থেকে অমল বলল, আরে অদ্ভুত তো! কোথায় যাচ্ছ ওদিকে? তুমি কি পাগল হলে নাকি? চলো বাড়ি চলো। প্রিয়া এগোতে এগোতে বলল, তুমি কি শুনতে পাচ্ছ না? কেউ কাঁদছে। এইবার অমলের কেমন যেন ভয় লাগতে শুরু করলো। প্রিয়া এই রাতের বেলা কি শুরু করলো? আবার কোনো তাল না বাঁধিয়ে বসে। বিল্টু এতক্ষণ চুপ করেই ছিল। এবার বলল, বাবা, মা ওদিকে কোথায় গেল? আমি বাড়ি যাব। আমার না বড্ড ঘুম পাচ্ছে বাবা। হ্যাঁ বাবা, এই তো এখনই বাড়ি যাব। এরপর প্রিয়ার দিকে ফিরে অমল বলল, কি গো শুনছো? চলো বাড়ি চলো। ছেলেটাও বাড়ি যাওয়ার কথা বলছে। রাত কিন্তু অনেক হলো। এই রাতের অন্ধকারে একা বাগানের মধ্যে যেও না। সাপ খোপ থাকলে একটা ক্ষতি হয়ে যাবে। কিন্তু অমলের কোনো কথা প্রিয়ার কান অবধি গেল না। প্রিয়া তখন কান্নার উৎস খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে। কে এই রাতের বেলা আম বাগানে কাঁদছে তা প্রিয়াকে জানতেই হবে। কে কে কাঁদছো? কে? প্রিয়ার কথার কোনো উত্তর আসলো না। পরিবর্তে কান্নার শব্দের জোরটা যেন আরো বেড়ে গেল। হঠাৎ প্রিয়ার মনে হলো ওর পেছন পেছন কে যেন হেঁটে চলেছে। কারণ মাটির ওপরে তার হেঁটে আসার শব্দ ভেসে এলো।
প্রিয়া ধীরে ধীরে পেছন ফিরে তাকালেও কাউকে দেখতে পেল না। আবার আবার সামনে ফিরতেই সেই একই ব্যাপার। প্রিয়া আবার পেছনে ফিরলেও সেই একই ঘটনা ঘটল। পিছনে কাউকে দেখতে পেল না। প্রিয়ার যেন এইবার কেমন একটা ভয় লাগলো। এরপরে একটা জিনিস খেয়াল করলো প্রিয়া, আম বাগানের মধ্যে কোনো হাওয়া বইছে না, কিন্তু তা সত্ত্বেও গাছের পাতাগুলো যেন নিজে থেকেই নড়ছে। প্রথমে একটা গাছের দিকে তাকিয়ে সেটা স্বাভাবিক মনে হলেও আশেপাশের সব কটা গাছের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল প্রিয়া। সব কটা গাছের পাতা হাওয়া ছাড়াই একই সাথে নড়ছে, যেন মনে হচ্ছে মানুষের মতো তারাও শ্বাস নিচ্ছে ও ছাড়ছে। কই, কে কাঁদছো? উত্তর দিচ্ছ না যে? এদিকে এসো, কি হয়েছে তোমার? তুমি কি ভয় পেয়েছো? হঠাৎ কেউ যেন আবার প্রিয়ার কানের কাছে এসে ভারী গলায় বলে গেল, ও ভয় পায় না, ভয় দেখায়। মেলি কণ্ঠের সেই শীতল ও ভারী আওয়াজে প্রিয়ার বুকটা একবার যেন কেঁপে উঠল। প্রিয়া জানে কেউ নেই ওর পাশে, এটা ওর মনের ভুল, কিন্তু তাহলেও অন্ধকার এই আম বাগানে ওর ভয়টা যেন বেড়ে গেল। কেবল কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্যই ওই আম বাগানে ঢুকেছে। ভেবেছে হয়তো কোনো অচেনা মেয়ে বিপদে পড়েছে। প্রিয়া আম গাছগুলোকে পাশে রেখে সামনের অন্ধকারের দিকে আরো খানিকটা এগিয়ে যাওয়ার পর দেখলো একটা আম গাছের গুঁড়ির উপরে মাটিতে হাঁটু ভাঁজ করে তার ফাঁকে মুখ গুজে বসে রয়েছে একটা বাচ্চা মেয়ে, যার পরনে একটা লাল ফ্রক আর তার ঘন কালো চুলগুলো মুখের উপরে এসে পড়েছে। প্রিয়া নিজ মনে মনে বলল, এ তো দেখছি একটা বাচ্চা মেয়ে, কিন্তু ওকে আর এই অন্ধকারের মধ্যে আম বাগানে বসে কাঁদছে কেন? কে তুমি? এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মেয়েটা কোনো উত্তর দিল না, একইভাবে বসে কাঁদতে লাগলো। প্রিয়া ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো মেয়েটার কাছে। এদিকে প্রিয়াকে বাগানের অন্ধকারের মধ্যে মিলিয়ে যেতে দেখে অমল বলল, বাবু তুই একটু অপেক্ষা কর, আমি এখনই তোর মাকে নিয়ে আসি, তারপর বাড়ি যাব, কেমন? বিল্টু ওর
যাবার কথাতে মাথা নাড়ল। অমল পাঁচিল ডিঙিয়ে আমবাগানের প্রবেশ করা মাত্র কোথা থেকে একটা কালো কাক কর্কশ গলায় ডাকতে ডাকতে উড়ে এসে ওর মুখের কাছ থেকে বাগানের দিকে উড়ে গেল। কাকটা মুখের এতটাই কাছ থেকে উড়ে গেল, আর একটু হলে অমলের ভয়ে দম বন্ধ হয়ে যেত। অমল বাগানে প্রবেশ করে বুঝল আম বাগানটা বেশ নিস্তব্ধ ও নিশ্চুপ, ঠিক যেমন আগ্নেয়গিরি থেকে লাভা বের হবার আগে সেটা পাহাড়ের মতো